ভাই দেশটা আসলে কে চালাচ্ছে? তো এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের কি আপনি কখনো মুখোমুখি হয়েছেন? আপনাকে কখনো কেউ জিজ্ঞাসা করেছে দেশটা কে চালাচ্ছে? যদি জিজ্ঞাসা নাও করে, আমি জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় দেশটা আসলে কে চালাচ্ছে এই মুহূর্তে? আহ, আপনাকে ধন্যবাদ মাসুদ ভাই। আহ, প্রথমত এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন, তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমাকে সরাসরি কেউ জিজ্ঞেস করেনি, তবে আমার নিজের মনের কাছে প্রশ্ন আপনার প্রশ্নের সাথে মিলে গেল যে আসলে দেশটা কে চালাচ্ছে। এই প্রশ্নের উত্তরে আমি প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে দৃশ্যপটে প্রফেসর আহ, ইউনূস স্যার তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তার একটা টিম আছে, উপদেষ্টা মণ্ডলী, তারা দেশ চালাচ্ছেন। এটি আমরা দৃশ্যপটে দেখছি। কিন্তু বাস্তবিক পক্ষে যদি আমি আরেকটু যাই যে আসলে দেশটা চালাচ্ছেন কারা, আপনি যদি বাংলাদেশের টোটাল সিনারি গুলো আমরা চোখে সামনে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি চরমভাবে অবনতি হয়েছে। এবং গত পরশুদিন কি গতকাল আমি দেখলাম যে প্রায় 17টি রেপের ঘটনা ঘটেছে বাংলাদেশে, যেটি খুবই অ্যালার্মিং। এবং এটি আজকেও আমি একটা চ্যানেলে দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানে যে 17টা কি গাজীপুর একদিনে? জাস্ট অতি সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে একটা রিপোর্টিং আচ্ছা, এ। আচ্ছা, আচ্ছা। হুম। আর আজকে আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রকাশ্যে রামদা এবং দেশীয় অস্ত্র নিয়ে গাজীপুর শ্রীপুর উপজেলায় আপনার দোকানপাট যেখানে আছে তাদের কাছে চাঁদাবাজি করেছে এবং আপনার একটি পরিচয় দিয়েছে, তারা রাজনৈতিক পরিচয়, এবং পূর্বের পরিচয় ছিল হচ্ছে ফ্যাসিস্ট সরকারের। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম সিচুয়েশনে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো রোল প্লে করছে না, এটা কিন্তু প্রমাণিত। তাহলে আপনি দেশটা কে চালাচ্ছেন? তারা যে আছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, সুতরাং সে দৃষ্টিকোণ থেকে এটি মনে হচ্ছে যে হয়তো তারা চালাচ্ছেন, তারা ব্যর্থ অথবা সফল হতে পারছেন না। আবার অন্যভাবে যদি বলি, তাহলে হয়তো তাদের নেপথ্যে হয়তো কেউ চালাচ্ছেন, যেটি হয়তো তারা সেটি আমলে নিচ্ছেন কিনা সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে। এখন এরকম একটি প্রত্যাশা নিয়ে কিন্তু 5 অগাস্টে মানুষ জীবন দেয়নি, রাস্তায় নামে নেয়। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 5 তারিখে যে সফলতা এসেছে, যে প্রত্যাশা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে, এবং সেটি শিক্ষিত, সজ্জন, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিজনদেরকে নিয়ে কিন্তু অন্তর্বর্তী সরকারটি গঠিত হয়েছে। এটি সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে না হলেও জনসমর্থন পুষ্ট একটি সরকার, কোনো সন্দেহ নেই। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী, আপনি যদি দেখেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ জনমনের স্বাভাবিকভাবে স্বস্তি কিন্তু এখনো পর্যন্ত ফিরিয়ে আসে নাই। অথচ 6 মাস কিন্তু কম সময় নয়। তাদের ভিতরে যে উৎসাহ, উদ্দীপনা এবং জনগণের যে সমর্থন, এটি কিন্তু সাকসেস ছাড়া অন্য কোনোভাবেই আপনি এটিকে মূল্যায়ন করতে পারবেন না। অপরাপর আপনি দেখেন সকল রাজনৈতিক দল, আমি যে আপনি জানেন, আমরাও জানি, কিন্তু সকল রাজনৈতিক দল তাদেরকে কিন্তু নিষ্কণ্টকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সহযোগিতার হাতও তারা প্রসারিত তাহলে কি করছে। আপনি বলতে চাচ্ছেন যে এই যে একটা সর্বাত্মক সকল রাজনৈতিক দলের সমর্থন আমি কখনো দেখিনি? আপনারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, আমাদেরও তো দীর্ঘদিনের দেখার অভিজ্ঞতা আছে। আমি কিন্তু এর আগে কখনো দেখিনি যে একটা সরকারকে সকল রাজনৈতিক দল এভাবে মানে একদম মানে মানে এইভাবে দ্ব্যর্থহীন ভাবে সবাই সমর্থন দিয়ে যাচ্ছে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই সরকারের এত সমর্থন বহন করার ক্ষমতাই নাই, নাকি তারা বুঝতে পারছে না? এখানে মাসুদ ভাই, এখানে আমার একটা অবজারভেশন আছে। অবজারভেশনটা হচ্ছে এরকম: রাজনৈতিক দলগুলো নিষ্কণ্টক সমর্থন দিলেও আহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে ওন করছেন কিনা সেটি নিয়ে কিন্তু আমার প্রশ্ন রয়েছে। অর্থাৎ রাজনৈতিক দল কিন্তু এগিয়ে গিয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য। তাদের বক্তব্য হচ্ছে যে আপনার এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আবার বাংলাদেশে নতুন একটি সংকট তৈরি হবে, সুতরাং এই সরকারকে করা যাবে না। এই দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে ওন করছে কিনা সেটি নিয়ে আমার ব্যক্তিগত প্রশ্ন রয়েছে। আমার কাছে মনে হয়েছে এখানে বড় ধরনের একটা সমন্বয়ের ঘাটতি রয়েছে। ফলে আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা আমি মনে করি, যে দেখুন, একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা আছেন বা প্রশাসনের যারা সদস্য অথবা যে কোনো স্তরে যারা আছেন, এখানে দুটো জিনিস আমার দৃষ্টিতে আসছে। একটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের যে দুর্বৃত্তায়নের যে প্রশাসন, এটি কিন্তু এখন পর্যন্ত আপনি এটাকে আহ স্পষ্টভাবে
এটিকে নিষ্কণ্ঠ করতে পারেননি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যতগুলো অর্গান আছে গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টিটিউশন, তারা যে এখানে তাদের এই সরকারকে আহ, খুব স্বতঃস্ফূর্ত ভাবে কোঅপারেশন করা, সেটিও মনে হয় তাদের ভিতরে এক ধরনের শঙ্কা রয়ে গেছে। তারা মনে করছে যে এটা কেন হচ্ছে? এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আমরা খুব বেশি লাইমলাইটে যাই, পরবর্তীতে রাজনৈতিক সরকার যখন আসবে তখন আমরা আরেকটি সংকটের মধ্যে ও, যেতে পারি, এরকম একটি আশঙ্কা আমার ধারণা। যে এরকম আশঙ্কার কারণে তারা আসলে ওই যে ধরি মাছ না ছুঁই পানির মতো চলছে। সুতরাং এটি কিন্তু ডিমান্ড করছে যে আসলে অতি দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের মানে কি বলে যে রাষ্ট্র ক্ষমতায় মানে পুনর্বাস আপনি মানে আপনি নিয়ে আসা, এটি আমার মনে হয় যে একটা দাবি এখন চলে আসছে মূলত। জি, জি, আপনি একটা কথা বললেন যে যতটা নাকি রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন দিচ্ছে, সরকারকে আপন মনে করছে, আপনার বিবেচনায় সরকার আবার রাজনৈতিক দলগুলোকে অতটা কাছে হয়তো টানতে পারছে না, এই কথাটা আপনি বললেন। এবং আমি দেখেছি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপিও কিন্তু এতদিন এই সরকারকে এক ধরনের মানে নিঃশর্ত সমর্থন দিয়ে এসেছিল। কিন্তু আজকে দেখলাম, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আজকে দেখলাম তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকার তার লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। তো এটা কি সরকারের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত নয়? আমি আমি সেটা দেখেছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই স্টেটমেন্টে দিয়েছেন। আমার চোখেও আসছে এটি, আমি এই প্রসঙ্গটা নিয়ে আসতাম। এখানে আমার কাছে মনে হয় কি আরেকটি জায়গায় আমাদের মনে হয় একটু দৃষ্টি দেওয়া দরকার, সেটা হচ্ছে এরকম। আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলকে যতটা ওন না করছে তার চেয়ে অনেক বেশি ওন করছে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় কিছু নেতাদেরকে। এবং তারা মনে করে যে তাদের প্রেসক্রিপশনে এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আসীন হয়েছে, সুতরাং তাদের প্রতি তাদের একটা দায়বদ্ধতা অনেক বেশি। ফলে আপনি দেখবেন যে রাজনীতির ভিতরে এক ধরনের কৌশল এবং অপকৌশল, এই দৃষ্টিতে কিন্তু গেমিংটা এখন বাংলাদেশে কিন্তু অব্যাহত রয়েছে, যেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং যেটি কোনোভাবে 5ই অগাস্টের স্পিরিটের সাথে যায় না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবতে হবে যে এটি কিন্তু আনলিমিটেড সরকার টাইম হিসেবে তারা কিন্তু এই জায়গাতে আসীন হন নাই, তারা একটা ইন্টারিম টাইমে রয়েছেন। সুতরাং তাদের দৃষ্টি রাখতে হবে যে অতি সম্প্রতি যে জিনিসগুলো খুব বেশি জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের জীবন মানের সাথে সম্পৃক্ত, জনগণের নিরাপত্তার সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলোকে দৃষ্টি দেওয়ার পাশাপাশি আপনার এই যে সংস্কারের যে বিষয়টি আছে, অর্থাৎ আপনি নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার, যেগুলো মানুষ যাতে ফ্রিলি তার নিষ্কণ্টকভাবে ভোট প্রদান করতে পারে এবং ভোটের মধ্য দিয়ে জনগণের রায়ের মধ্য দিয়ে যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়, পরবর্তীতে কিছু কিছু জিনিস আপনি ইঙ্গিত করে যাবেন বা ওয়ান স্টেপ ফরওয়ার্ড আপনি করে যাবেন, যাতে ওই রাজনৈতিক সরকার যখন হবেন, প্রতিষ্ঠিত হবেন, তখন তারা যাতে এখান থেকে আরো সামনের দিকে অগ্রসর হয়, তারা যেন পেছনের দিকে না আসতে পারে, এইরকম একটি পরিকল্পনা নিয়ে কিন্তু অগ্রসর হওয়া। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো হিডেন এজেন্ডা রয়েছে। হিডেন এজেন্ডা আপনি যদি প্রশ্ন করেন আমাকে কি রকম হিডেন এজেন্ডা, আমার কাছে মনে হচ্ছে যে যেমন আমরা শুনেছি বা পত্রপত্রিকা দেখছি যে কিংস পার্টি নামে একটি রাজনৈতিক দল। তা এখন আপনি একদিকে রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, আবার অন্যদিকে রাষ্ট্র ক্ষমতায় থেকে একটা পার্ট হিসেবে আপনি রাজনৈতিক দল গঠন করবেন। এবং অপরাপর কিছু কিছু রাজনৈতিক দল যারা এদের সাথে, আমার মনে হয়, আমার ধারণা যে এদের সাথে একটা নেগোসিয়েশনে গিয়ে এই যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করেন, জাতীয় নির্বাচন পরের করেন, এই জাতীয় কিছু কৌশল অপকৌশল মনে হয় আহ মধ্যে এই সরকার কিন্তু নিপতিত, যার ফলে আচ্ছা, আসলে তারা নিজেরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চাইতে আমার মনে হয় যে তারা আসলে সিদ্ধান্তহীনতা ভুগছে বিভিন্ন চাপ এবং উপচাপের মধ্যে দিয়ে। জি, আমি তাহলে একটা কথা বলি, আপনি যে কথাটা বলতে চাইলেন যে ছাত্রদের যে রাজনৈতিক দল যেটা গঠিত হতে যাচ্ছে সেটাকে আপনি একভাবে কিংস পার্টি হিসেবে অভিহিত করলেন। কিন্তু আমরা তো দেখেছি যে এই পার্টিটা গঠনের ক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেবেরও এক ধরনের পরামর্শ আছে বলে উনি নিজেই স্বীকার করেছেন ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে। তো তাই যদি হয়, তাহলে আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা কি ইউনূস সাহেবের অধীনে যদি হয়, সেটাকে কি আপনি মনে করেন যে সম্পূর্ণ নিরপেক্ষ উনি থাকতে পারবেন? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু উঠেছে অলরেডি। সেটি হচ্ছে যে আপনার বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা এমনও বলেছেন যে যদি এই সরকার কোন একটা আপনি রাজনৈতিক দল হিসেবে যে কেউ আত্মপ্রকাশ করতে পারে, জনগণের সমর্থন আদায় করতে পারে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এটি গণতান্ত্রিক প্র্যাকটিস যেটা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে ছিল না। সুতরাং সেটিকে ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে আমি এটাকে সাধুবাদ জানাই। কিন্তু যখন আপনি প্রধান উপদেষ্টার এরকম একটা মনোভাবের প্রকাশ যখন ঘটবে, তখন সঙ্গত কারণেই মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা কিন্তু তৈরি হবে।
এবং জনগণের ভিতর সংখ্যা তৈরি, বিশেষ করে রাজনৈতিক দলের ভিতর সংখ্যা তৈরি হবে। সেই সংখ্যা নিয়ে আপনি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন এটি আপনি উপহার দিতে পারবেন বা এটি গ্রহণযোগ্য করে তুলতে পারবেন, আমার কাছে সেটি মনে হয় না। আমার মনে হয় যে এই জায়গা যদি এই জায়গাতে না আসুক বা এই জায়গাতে না যাক সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু আমার কাছে আরেকটি জায়গায় যেটি এখন মনে এখন হচ্ছে, আর না যাওয়ার সুযোগ কোথায়? না আমার, না আমি বলতে চাচ্ছি যদি সরকারের অংশ হিসেবে থাকে একটা পার্ট, যেমন দুজন শিক্ষার্থী সরকারের পার্ট হিসেবে আছেন এবং অপরাপর যারা উপদেষ্টা হিসেবে আছেন, আপনি দেখুন যে উপদেষ্টা হিসেবে যারা এখানে আসীন হয়েছেন দুই একজন ছাড়া এই 5ই অগাস্টের আন্দোলনে তাদের কোনো ভূমিকা আছে বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে আমার দৃষ্টিপটে তাদেরকে দেখি নেই কখনো। তো সুতরাং এই যে উপদেষ্টা মন্ডলীর যে দৃষ্টিভঙ্গি এবং তাদের যে অ্যাক্টিভিটিস গুলো, আমি নাম উল্লেখ না করে বলতে চাচ্ছি এরকম, যে আমার কাছে মনে হচ্ছে যে এদের 111-এর কথাটা আমার স্মরণ করতে ইচ্ছা করে। কারণ 111-এ কিন্তু 2 বছর ছিল তত্ত্বাবধায়ক সরকার, যেটা কিন্তু আমাদের আইনে কোনোভাবেই কাভার করে না। পরবর্তীতে এটাকে আপনার পার্লামেন্টে আইন পাশ করে এটাকে বৈধতা দিতে হয়েছে। সেটা কিন্তু ঘোষণা দিয়েছিল এই অতীত শেখ হাসিনা সরকার। এখন আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় গিয়ে আপনি যদি মনে করেন রেফারেন্স হিসেবে নিয়ে আসেন যে শেখ হাসিনা যদি 5 বছর থাকতো, সুতরাং এই সরকার 5 বছর থাকলে সমস্যাটা কোথায়, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করাটা তো আমাদের ঠিক হয় নাই। আমরা তো শেখ হাসিনার রাইট, বিরুদ্ধে রাইট, কেন রাইট। আন্দোলন করেছি, তাই না? তো সুতরাং হুম, এই যে হুম। কাউন্টার এবং পাল্টা কাউন্টার যে প্রশ্নগুলো আসছে, এগুলোই কিন্তু মানুষের ভিতরে এক ধরনের আশঙ্কা তৈরি করছে, এক ধরনের শঙ্কা তৈরি করছে, যেটি নাগরিক হিসেবে আপনিও চান না, আমিও চাই না। আমরা মিডিয়াতে দীর্ঘদিন কাজ করছি এবং আপনি জানেন যে আমরা অনেক ভূমিকা রাখার চেষ্টা করেছি এই আপনার কি বলে যায় 17 বছরে। সেখানে হয়তো আল্লাহ আমাদের বিশেষ রহমত করেছে, হয়তো আমরা আয়নাঘরে যাই নাই, কিন্তু আমরা তো ভূমিকা রাখার প্রেক্ষিতে আয়নাঘরে যেতে পারতাম। তো যাই হোক, আমি যেটা মাসুদ ভাই যে কথাটা আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে সরকারের ভিতরে এক ধরনের সিদ্ধান্তহীনতা নয়, আমার মনে হয় যে কাউকে এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার জন্য মনে হয় একটি দুর্ভিসন্ধি এই সরকারের ভিতরে আছে বলে আমি ব্যক্তিগত মনে করি। সেটা তো একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের একটা প্রতিবন্ধকতা হবে না এটা? সেটি সেটি হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ সেই সংখ্যা তো রাজনৈতিক দল অলরেডি প্রকাশ করেছে এবং এখন পর্যন্ত আপনি সুস্পষ্ট কিন্তু নির্বাচনের রোড ম্যাপটাও ঘোষণা করেন নাই, যেটা রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনার কি বলে যে এক ধরনের ডিমান্ড আছে। এবং কয়েক দফা মনে হয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে, কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হয়নি। যেমন আপনি আপনি লক্ষ্য করবেন যে কিছুদিন আগে এই যে একটি আপনার সংস্কার ইস্যুকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলকে আহ্বান করা হয়েছিল, সেখানে 26টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল এবং তার ভিতরে 17টি রাজনৈতিক দল তারা কিন্তু জাতীয় নির্বাচন এর আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন তারা কিন্তু কখনোই প্রত্যাশা করে না এবং সে স্পষ্ট তাদের মতামত দিয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা এখান থেকে কিন্তু বলেছে যে একটা কনসেনসাস দরকার। তার মানে আপনি কনসেনসাস আর গণতন্ত্র দুটি যদি নেন, কনসেনসাস যদি জাতীয় ইস্যুতে কনসেনসাসের কথা বলেন আমি একমত, কিন্তু আপনি নির্বাচন, জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে যদি আপনি কনসেনসাসের ভিতরে নিয়ে আসেন, একজনও যদি বলে যে আমি স্থানীয় নির্বাচন আগে চাই, তাহলে কিন্তু আপনি ওটা কনসেনসাসের মধ্যে আসলো না। তো সুতরাং এটা হতেই পারে গণতান্ত্রিক পন্থা 26টার মধ্যে 17টা যদি একমত হয়, তাহলে আপনি তো মেজরিটি পার্সেন্ট একমত হয়েছে। তো সুতরাং সেখানে তো সংখ্যা থাকার কোনো কারণ নেই। আর জাতীয় স্থানীয় নির্বাচন নিয়ে একটি ডিবেট রয়েছে, কেন আপনি জাতীয় নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচন আপনি করতে চান? তো সুতরাং স্থানীয় সরকার নির্বাচনটা একটা লম্বা প্রসেস এবং আপনি এখনো পর্যন্ত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন তারা কিন্তু এখনো বাংলাদেশ থেকে যায় নাই। হয়তো কিছু মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের যে একটা অংশ সেই অংশ কিন্তু এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ে রয়েছে। সুতরাং তাদের মাধ্যমে যে এখানে দুর্বৃত্তায়ন এবং নির্বাচনে এক ধরনের সহিংসতা ঘটবে না, এটা আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? তো সুতরাং জাতীয় নির্বাচন অবশ্যই স্থানীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হওয়া উচিত, এটি আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের নাগরিকদের একমত প্রকাশ আমি ব্যক্তিগতভাবে মনে করি।